বায়োলজি প্রবলেম সলভিং ক্লাসে আপনাদের স্বাগতম। এই কোশ্চেনটি সলভ করার আগে আপনাদের যে বিষয়টি একটু ধারণা দিয়ে রাখছি, অর্থাৎ মায়োসিসের গুরুত্ব সম্বন্ধে আপনাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আসলে এখান থেকে আসে। তাহলে আপনাকে একটি লাইনের মাধ্যমে আমি পুরো মায়োসিসের সম্পূর্ণ গুরুত্ব নিয়ে যদি একটু সহজে বিশ্লেষণ করে দিই, তাহলে এই শীটের ম্যাক্সিমাম কোশ্চেন আপনি অতি সহজে সলভ করতে পারবেন। তাহলে ওই সেন্টেন্সটা হচ্ছে, ওবি প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল। এই লাইনটির মাধ্যমে পুরো মায়োসিসের সম্পূর্ণ গুরুত্ব নিয়ে আমরা পড়ে ফেলতে পারবো। তাহলে ওবি জিনিসটা দিয়ে বোঝা যায় অভিব্যক্তি জিনিসটা আসলে বিবর্তনটা হচ্ছে মায়োসিসের কারণে। বিবর্তন মানে হচ্ছে আস্তে আস্তে নতুন মানে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি হওয়া। এই বিবর্তনটা আসলে হয় মায়োসিসের কারণে। মাইটোসিসের কারণে কিন্তু কখনো বিবর্তন হতে পারে না, প্রজাতিগত। আমরা জানি মায়োসিসকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। অর্থাৎ মানুষের বাচ্চা মানুষই হয়, আমের বাচ্চা আমি হয়। যদি কোনো কারণে যদি জনন কোষে যদি মায়োসিসটা যদি না ঘটে, মাইটোসিস ঘটে যায়, তাহলে কিন্তু প্রজাতির স্বকীয়তা ঠিক থাকবে না, অর্থাৎ মানুষের বাচ্চা তখন অন্য কিছু হয়ে যেতে পারে। তাই প্রজাতির স্বকীয়তা বৈশিষ্ট্য, অর্থাৎ নিজস্ব প্রজাতির এই গতভাবে সঠিক থাকার জন্য মিওসিসের গুরুত্ব অত্যন্ত প্রয়োজন। এরপর হচ্ছে বৈচিত্র্য সৃষ্টি। মিওসিসের মাধ্যমে আসলে বৈচিত্র্য সৃষ্টি হয়। আমরা জানি মিওসিসের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। পিতার অর্ধেক ক্রোমোজোম হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যায়, মাতার ক্রোমোজোম হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যায়। দুইটা ক্রোমোজোম পরস্পর মিলিত হয়ে একটি জায়গা তৈরি করে। এই জায়গাটার মধ্যে বাবার বৈশিষ্ট্যও রয়েছে, মার বৈশিষ্ট্য রয়েছে। তাই দুটোটা মিক্স একটা নতুন একটা বৈচিত্র্যের সৃষ্টি করে। আচ্ছা, জন্য দিয়ে আমরা মনে রাখতে পারি জনন কোষের সৃষ্টি। জনন কোষ মানে হচ্ছে শুক্রাণু নির্মাণ। মনে রাখবেন, জনন কোষের সংখ্যা বৃদ্ধি হয় কিন্তু মাইটোসিস প্রক্রিয়া, কিন্তু জনন কোষ তৈরি হয় কিন্তু, অর্থাৎ জনন কোষ মানে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু কিন্তু তৈরি হয় আসলে মিওসিস প্রক্রিয়ায়। মেন্ডেল, আমরা জানি মেন্ডেলের বংশগতিবিদ্যা আমরা পড়ে এসেছি। গ্রেগর জোহান মেন্ডেল বংশগতিবিদ্যার জনক। এই মেন্ডেলের দুইটা সূত্র ছিল, স্বাধীন মিলনের সূত্র আর একটা হচ্ছে পরিপূরক সূত্র বা মনোহাইব্রিড ক্রস। এই দুইটা সূত্রের সঠিক ব্যাখ্যার জন্য আমাদের মিওসিস দরকার। মিওসিস ছাড়া এই সূত্রগুলো ব্যাখ্যা করা সম্ভব নয়। কাছে দিয়ে আপনারা মনে রাখতে পারেন, ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায়। ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে আসলে ফোরপ্লয়েড, অর্থাৎ পিতা থেকে যদি ডিপ্লয়েড এবং মাতা থেকে ডিপ্লয়েড দুটোটা যদি মিক্স হয়ে ফোরপ্লয়েড প্রাণী হয়ে যেত, তাহলে আসলে নতুন কোনো প্রজাতি সৃষ্টি হয়ে যেত। ওই মানুষ আগের প্রজাতিগত স্বকীয়তাটা ঠিক থাকতো না। তাই এখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাওয়ার মাধ্যমে কী হয়, প্রজাতিগত স্বকীয়তাটা ঠিক থাকে। তারপরে গ্যালোদি হচ্ছে কি গ্যামিট সৃষ্টি। তাহলে এই সেন্টেন্সটা দিয়ে আমরা পুরো মাইটোসিসের সম্পূর্ণ গুরুত্বটা নিয়ে পড়ে ফেললাম। এখন আমরা 1 নম্বর কোশ্চেনের দিকে যদি লক্ষ্য করি, নিচের কোনটি সত্য? আসলে মিওসিস আসলে দুইটি পর্যায়ে বিভক্ত। একটা হচ্ছে মিওসিস 1, যেটা হচ্ছে আসলে প্রকৃত মিওসিস, যেটা হচ্ছে কি মিওসিস 2, যেটা হচ্ছে মিওসিস যে 2টা সেটা হচ্ছে কি আসলে মাইটোসিসের মতো। তাহলে প্রশ্নে বলা আছে, প্রথম মিওসিস বিভাজনে জাইগোটিন ও উপদেশীয় ক্রসিং ওভার ঘটে। এটা আসলে ভুল। আপনারা সামনে আরও জানতে পারবেন বিস্তারিত। সমসত্ব ক্রোমোজোম জোড় বাঁধাকে সিনগেমি বলে। এটা আসলে ভুল। প্রোফেজ দশায় নিউক্লিয়াসটিকে স্থির নিউক্লিয়াস বলা হয় না। নিউক্লিয়াসটা আসলে প্রোফেজ দশায় নিউক্লিয়াস জলবিয়োজন হয়, নিউক্লিয়াসটা আস্তে আস্তে দূরীভূত হয়ে যায়। তাহলে কখনোই নিউক্লিয়াসটা স্থির থাকতে পারে না। একবার মিওসিস বিভাজনের ফলে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। তাহলে মিওসিস কোষ বিভাজন মানে কি 4টি অপত্য কোষের সৃষ্টি হবে। তাহলে আনসার হচ্ছে অপশন ডি। মিওসিসের বিশেষত্ব, 2টি অপত্য কোষ সৃষ্টি হয় না, এই জায়গায় 4টা অপত্য কোষ সৃষ্টি হয়। ক্রসিং ওভার মানে হচ্ছে ভেরিয়েশন সৃষ্টি করা। আপনারা সামনে আরও পড়বেন ইনশাল্লাহ। ক্রসিং ওভার মানে হচ্ছে ভেরিয়েশন সৃষ্টি হওয়া। মাইটোসিসের মাধ্যমে যে ভেরিয়েশনটা সৃষ্টি হয়, এই ভেরিয়েশনটার প্রসেসটাকে আসলে ক্রসিং ওভার বলে। তাহলে মায়োসিসে অবশ্যই ক্রসিং ওভার ঘটবে। মিওসিসের মাধ্যমে প্রত্যেক জীব ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট থাকে। আসলে না, নির্দিষ্ট থাকতে পারে না, অর্ধেক হয়ে যায়। নিউক্লিয়াসের পর্যায়ক্রমিক দশা দীর্ঘস্থায়ী। আসলে নিউক্লিয়াসের পর্যায়ক্রমিক দশা কী হয়, দীর্ঘস্থায়ী হয়। আনসার হচ্ছে ডি। আচ্ছা, 3 নম্বর, মায়োসিস কোষ বিভাজনের বেলায় কোনটি ঘটে না? অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়, ঠিক আছে। প্রথম মিওসিস বিভাজনের ক্রোমাটিড পৃথক হয়ে যায় না, এটা আসলে ভুল। দ্বিতীয় বিভাজনের 4টি অপত্য কোষে মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ দশা দীর্ঘস্থায়ী হয়, এটাও দীর্ঘস্থায়ী, ঠিক আছে। আনসার হচ্ছে বি। কোনটি মাইটোসিস কোষ বিভাজনে ঘটে না? মাইটোসিস কোষ বিভাজনে আমরা জানি সমীকরণিক বিভাজন থাকে, তাই সমান থাকে, এটা বলা যায়। বিভাজন শেষে 2টি অপত্য কোষ সৃষ্টি হয়। মেটাফেজ দশায় অ্যাস্টার সৃষ্টি। আসলে মেটাফেজ দশায় কোনো অ্যাস্টার সৃষ্টি হয়। আনসার হচ্ছে 2, হোমোলগাস ক্রোমোজোম পাশাপাশি অবস্থান করে। মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিয়াস বিলুপ্ত হয়?
আসলে প্রোফেজ দশা থেকে নিউক্লিয়াসটা বিলুপ্ত হতে শুরু করে, মেটাফেজও শুরু করে, একেবারে শেষ হয় আসলে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় মেটাফেজ পর্যায়ে। কোনটি অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য নয়? অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। এটা সরাসরি, এটা কোনো তেমন জটিল প্রশ্ন নেই, সরাসরি বিভাজিত হয়ে যাবে। তাহলে এই প্রক্রিয়ার মধ্যে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয়, ঠিক আছে। উঁচু শ্রেণীর এই প্রক্রিয়ায় বিভাজিত হয়। আসলে নিম্ন শ্রেণীর প্রাণীতে অ্যামাইটোসিস হয়ে থাকে। নিম্ন শ্রেণীর প্রাণী বলতে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফানজাই, এইসব নিম্ন শ্রেণীর প্রাণীতে অ্যামাইটোসিস হয়ে থাকে। কোনটি 7 নম্বর কোয়েশ্চেনে যদি আমরা লক্ষ্য করি, কোনটি সত্য নয়? ইন্টারফেস নিউক্লিয়াসের বিশ্রাম দশা। ইন্টারফেসকে নিউক্লিয়াসের বিশ্রাম দশা বলা হয়। অর্থাৎ একটা কোষ ম্যাচিউর অবস্থাতে পৌঁছানোর জন্য, অর্থাৎ কোষ চক্রে সেল সাইকেলে ঢোকার জন্য যে অবস্থাটা তার প্রয়োজন, অর্থাৎ রেস্টের যে প্রয়োজন, নিজেকে তৈরি করার জন্য যে প্রয়োজন, তাকে বলা হয় ইন্টারফেস পর্যায়। দ্বিতীয় অপশনটা যদি লক্ষ্য করি, মাইটোসিস প্রক্রিয়া শুরুর আগে ইন্টারফেস অবস্থা বর্তমান থাকে, অবশ্যই এটাও সঠিক। মাইটোসিসের দুটি অর্থাৎ ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস অংশে বিভক্ত, এটাও ঠিক আছে। মাইটোসিস প্রক্রিয়াটি ক্যারিওকাইনেসিস অংশে সীমাবদ্ধ। 4 নম্বর, মাইটোসিস প্রক্রিয়াটা কখনো কি ক্যারিওকাইনেসিস অংশে বিভক্ত নয়, কারণ মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা জানি নিউক্লিয়াসের বিভাজন ঘটে, সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। তাই মাইটোসিস প্রক্রিয়া সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস বোথ ডিভিশন দরকার। আচ্ছা, মেটাকাইনেসিস হচ্ছে, মেটা মানে হচ্ছে মাঝখানে, কাইনেসিস মানে হচ্ছে প্রক্রিয়া, অর্থাৎ মাঝখানে কোনো একটা কিছু প্রক্রিয়ার ঘটনাকে মেটাকাইনেসিস বলে। আসলে মেটাকাইনেসিসটা হয় মেটাফেজ, অর্থাৎ মেটাফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্র, মেটাফেজ পর্যায়ে যখন ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল অর্থাৎ ঠিক মাঝ বরাবর চলে আসে, তখন এই অবস্থাকে বলা হয় মেটাকাইনেসিস। মাইটোসিস কোষের ভিতর নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়, নিউক্লিয়াসের বিভাজনকে মনে রাখবেন ক্যারিওকাইনেসিস বলা হয়, সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়। এরপর 11 নম্বর কোয়েশ্চেনের দিকে যদি আমরা লক্ষ্য করি, অবিশ্রবণ প্রক্রিয়া শুধু এক ধরনের দ্রাবকের মধ্যে ঘটে, নিউক্লিওলাস রাইবোজোম প্রস্তুত করে। মাইটোসিসের মেটাফেজের লুপ সৃষ্টি হয় উদ্ভিদের পাতা, বান্ডেল সেট কোষে। আনসার হচ্ছে সি, মাইটোসিসে মেটাফেজের লুপ সৃষ্টি। আসলে মেটাফেজে কখনো লুপ সৃষ্টি হতে পারে না, এটা আপনারা চিত্রে লক্ষ্য করলে দেখতে পাবেন। ধন্যবাদ। 12 নম্বর কোয়েশ্চেনের দিকে যদি আমরা লক্ষ্য করি, নিচের কোন কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়? মায়োসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। নিচের কোনটি মায়োসিসের বৈশিষ্ট্য নয়? কখনো হ্যাপ্লয়েড কোষে হয় না। মায়োসিস কখনো হ্যাপ্লয়েড কোষে হতে পারে না। মায়োসিস হতে হওয়ার জন্য অবশ্যই ডিপ্লয়েড কোষ দরকার। আপনারা কি কখনো দেখেছেন হ্যাপ্লয়েড কোষ বিভক্ত হয়ে n/2 এরকম ক্রোমোজোম হতে? আসলে এই ধরনের কখনো কোনো প্রাণী দেখা যায় না, তাই এখান থেকে সরাসরি বলা যায় হ্যাপ্লয়েড কোষে কখনো কি মায়োসিস হতে পারে না। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে বলা হয় অ্যাপপ্টোসিস। আর নেক্রোসিস হচ্ছে পুষ্টির কারণে কোনো কোষের মৃত্যু হয়ে গেলে তাকে বলা হয় কি নেক্রোসিস। মনে রাখার টেকনিক এন দিয়ে হচ্ছে নিউট্রিয়েন্ট, তাহলে বলা যায় এই পুষ্টির কারণে যদি কোনো কোষের মৃত্যু হয়ে যায় তাহলে তাকে বলবো নেক্রোসিস। আর অ্যাপপ্টোসিস মানে হচ্ছে কি জেনেটিক্যালি নিয়ন্ত্রণ মৃত্যু, কোনো জেনেটিক ডিসঅর্ডারের কারণে যদি কোনো কোষের মৃত্যু হয়ে যায় তাকে বলবো কি এই অ্যাপপ্টোসিস। 15 নম্বর কোয়েশ্চনটা যদি লিখি, মাইটোসিসের কোষ বিভাজনে কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়? অ্যানাফেজ পর্যায়ে। আসলে অ্যানাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমোজোম দুটি বিভক্ত হয়ে আলাদা আলাদা সিঙ্গেল ক্রোমাটিডে পরিণত হয়। 16 নম্বরটা যদি, মাইটোসিস কোষের ভিতরে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। 17 নম্বর, মানবদেহের ক্ষত নিরাময়ে কোনটি অপরিহার্য? যেটা আপনাদের একটি লাইনের মাধ্যমে টেকনিকের মাধ্যমে পড়ানো হয়েছিল, দেবযানী কোটি টাকায় পুনরায় ক্ষতিগ্রস্ত, অর্থাৎ ক্ষত নিরাময়ের জন্য মাইটোসিসে গুরুত্বপূর্ণ। 18 নম্বর কোয়েশ্চনটার দিকে যদি লক্ষ্য করি, কোষচক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষণ ঘটে? আসলে কোষচক্র 3টে দশায় বিভক্ত, একটা হচ্ছে G1, একটা হচ্ছে S, একটা হচ্ছে G2। S দশায়, S হচ্ছে সিনথেসিস দশায় আসলে কি হয়? ডিএনএ সংশ্লেষিত হয়। মনে রাখার টেকনিক, সিনথেসিস মানে সংশ্লেষণ, ডিএনএ সংশ্লেষণ হয় কোথায়? সিনথেসিস পর্যায়ে।